জুলাই সনদের খসড়ায় কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলছে বিএনপি। বাস্তবায়নে আইন ভিত্তি চায় জামায়াত এনসিপি। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিই। এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। সিলেটের পাথর লুটে পর্যটক কমেছে ৭০%। সুস্পষ্ট নীতিমালা সহ কার্যকর পদক্ষেপ চান পর্যটন ব্যবসায়ীরা। সাতক্ষীরার অপরিকল্পিত সেতু খননের অভাব আর নৌপথে যাত্রী সংকট, বন্ধ হচ্ছে একের পর এক নৌ রুট। এবং ওয়াশিংটনে আজ ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠক, সাথে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ইউরোপীয় নেতৃবৃন্দ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি কালী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদ বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা থাকলেও এর বাস্তবায়ন প্রক্রিয়ার স্পষ্ট উল্লেখ নেই। তাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সাথে আবারও আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। জামায়াত এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদের অধীনে নির্বাচন চায়, তবে স্থায়ী আইনি ভিত্তি দিতে এলএফও, গণপরিষদ নাকি গণভোট, এ নিয়ে দলগুলোর ভিন্ন মত রয়েছে। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ২ পর্বের ধারাবাহিক আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রথম পর্বে সংস্কার কমিশনের প্রস্তাবের ৬৪টি বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় পর্বে দলগুলো একমত হয় ১১টি বিষয়ে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, প্রধান উপদেষ্টা নিয়োগ ও রাষ্ট্রের মূলনীতি সহ ৯টি বিষয়ে দলগুলো আপত্তি জানায়, তবে সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় উল্লেখ করা হয়, এই সনদ জনগণের সর্বজনীন অভিপ্রায়। এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয় নির্বাচনের আগে বাস্তবায়ন করার কথাও জানায় ঐকমত্য কমিশন। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে। তবে জুলাই সনদের খসড়ার কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলে মনে করছে বিএনপি। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিই। ২০শে আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, আমরা আশা করছি এর মধ্যে দিতে পারবো। জামাত বলছে অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। সাংবিধানিক ইস্যু যেগুলো আছে এগুলো আপনার গণভোটে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অতিথি প্রেসিডেন্ট আছে, এগুলো দৃষ্টান্ত আছে, সে তাহলে এবার আমরা দিতে পারবো না, কেন? এটা তো নতুন কিছু না। গণপরিষদের দাবি জানিয়ে এনসিপি বলছে জনগণের অংশগ্রহণ না থাকলে সনদ বাতিলের ঝুঁকি থাকবে। প্রোক্লামেশনের উপরে আর কোনো কিছু হয় না, প্রোক্লামেশনের নিচে সংবিধান প্রোক্লামেশনের উপরে যেতে পারবে না। আবার যে কোনো আইন কিংবা অধ্যাদেশ সংবিধানের উপরে যেতে পারবে না। তাহলে আপনি যে কোনো একটা আইন কিংবা অধ্যাদেশ করে সেটাকে যদি সংবিধানে ইনক্লুড করেন কিংবা ইনকর্পোরেট করেন, আপনি কখনোই এটা বলতে পারবেন না যে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তার মানে ওনাদের এই চিন্তা পদ্ধতিটার মধ্যে একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে যে আইনি দিক, সাংবিধানিক দিক সবগুলো বিবেচনা করে আমরা যেটা ভেবেছি, আমরা যেটা প্রস্তাব করেছি, এটা গণপরিষদ করতে হবে, অন্তত সংবিধানের সাথে সম্পর্কিত যে সংস্কারগুলো। এদিকে দেশে এই মুহূর্তে গণভোটের পরিবেশ নেই বলে মনে করে এবি পার্টি। যেই প্রক্রিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার ১ বছর থেকে দেশ চালাচ্ছে, এই প্রসেসের মধ্য দিয়েই এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা সম্ভব। আগামী সংসদ এসে সিম্পলি এটা র্যাটিফাই করে দেবে এবং এই র্যাটিফিকেশন যে করবে এইটা একটা লিগ্যাল স্ট্যাটাস এই সনদে দিতে হবে, লেখা থাকতে হবে যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ফার্স্ট ডেতে এগুলো সব পাশ করে ফেলতে হবে, র্যাটিফাই করে দেবে। গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে গিয়ে এই সাংবিধানিক এতগুলো পরিবর্তন, ২৮ পৃষ্ঠার একটা ডকুমেন্ট, মানুষকে বোঝানো, উচ্চকক্ষ থাকবে কিনা, নিম্নকক্ষ থাকবে কিনা, নির্বাচন কিভাবে হবে, ওইটা হবে কিনা, এই পুরো প্রসেস তো আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয়কে নাগরিককে বুঝাইতে হবে। এই বোঝানোর সময় আমরা আসলে এখন পাবো কিনা।
খসড়ায় সনদ বাস্তবায়নের পদ্ধতির উল্লেখ নেই। এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু হবে। বিভিন্ন রকম ওপিনিয়ন আসছে, ওপিনিয়নগুলো কমিশন এক জায়গায় করছে, কমিশন নিজেরা এগুলো নিয়ে আলোচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন বসবে তখন এই সমস্ত বিশেষজ্ঞ মতামত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করবে, রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে, তারপরে একটা চূড়ান্ত জায়গায় যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধি। সুতরাং রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলসমূহের নেতারা, প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা যখন এক জায়গায় বসে আলোচনা করেন এবং কোনো সিদ্ধান্ত নেন, আমাদের কি দ্বিমত করবার কোনো সুযোগ আছে যে সেটাই জনগণের পক্ষে গৃহীত একটা সর্বসম্মত সিদ্ধান্ত? বাস্তবায়নের পদ্ধতি ঠিক হওয়ার পরপরই সব রাজনৈতিক দল সই করার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন শিল্প। তবে পাথর লুটের ঘটনায় 60 থেকে 70% পর্যটক কমে যাওয়ায় মারাত্মক হুমকির মুখে এই খাত। ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবি, পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তায় প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা এবং কার্যকর পদক্ষেপ। এদিকে সাদাপাথর সহ বিভিন্ন পর্যটন স্থান রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সেলিম মিয়ার ক্যামেরায় সন্দীপন শুভর প্রতিবেদন। ভোলাগঞ্জের সাদা পাথর, নীল আকাশের নিচে স্বচ্ছ জলরাশি আর পাহাড়ের অপূর্ব মিতালি দেখতে কিছুদিন আগেও পর্যটকের ঢল নামত সিলেটে। তবে পাথর লুটের ঘটনায় এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে এখন শুধুই শুনশান নীরবতা। শুধু ভোলাগঞ্জের সাদা পাথরই নয়, একই চিত্র জাফলং, রাংপানি সহ সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রে। তাই অন্যান্য দিনের মতোই ছুটির দিনেও নেই মানুষের কোলাহল। যারা আসছেন তারাও হতাশ বর্তমান পরিস্থিতি নিয়ে। পাথর এবং এই ভারতের যে পাহাড় এবং স্বচ্ছ জল, এগুলোই দেখতে আসে। এগুলো কমে গেলে তার পর্যটক আসবে না, কেনই বা আসবে? মানুষ 3 ভাগের 1 ভাগও আজকে আসে নাই, সেই হিসাবে কিন্তু আমাদের ক্ষতি, ব্যবসায়েরও ক্ষতি। পরবর্তীতে যাতে এইরকম কোনো লুটপাট না হয়, এইভাবে এটার জন্য যাতে প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেয়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পাথর লুটের ঘটনায় কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ক্ষতি তো প্রচুর, এখন তো দেখা যায় পুঁজি ভাঙ্গিয়া খাওয়া লাগে, পেট চলেন না, তো বালা কিছু খাইতে পারলাম না, এলাকানো চললাম, এখন কিতা করব? এখন বর্তমানে যে পর্যটকার বেচা কিনি অথবা যারা নৌকা চালা, যারা গাইডগিরি করেন, যারা ক্যামেরাম্যান, তারা কারোর কোনো রুজি রোজগার নাই। এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়েছে হোটেল, মোটেল, পরিবহন সহ পর্যটন সংশ্লিষ্ট নানা ব্যবসায়। পর্যটক কমে যাওয়ায় কয়েকশো কোটি টাকা লোকসানের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। একটা ধারাবাহিক ফ্লো ছিল যে প্রতি মাসেই মনে করেন প্রতিদিনই গেস্ট আসছিল। এটা আপনার উইকেন্ড বা শুধু না, মানে প্রতিদিনই দেখা যাচ্ছে গেস্ট ফ্লো ছিল সিলেটে। কিন্তু এই ঘটনার পর থেকে হঠাৎ করে আপনার স্থিমিত হয়ে গেছে সব কিছু। ক্ষতির পরিমাণটা এতই বিশাল, এইগুলো আসলে ক্যালকুলেশন করে এইভাবে বলা খুবই কঠিন। যারা বিভিন্ন খাবারের ব্যবসা করতেছে বা বিভিন্ন ধরনের পশুরা সাজিয়ে বসতেছে, তাদের কথা চিন্তা করেন, এইগুলোর সাথে আপনি ট্রান্সপোর্ট রিলেটেডগুলো চিন্তা করেন, সবাই আমরা ক্ষতির সম্মুখীন, নট অনলি হোটেল। এদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন, জেলার পর্যটন খাত নিয়ে দ্রুত মহাপরিকল্পনা নেওয়া না হলে এ শিল্প অচিরেই ধ্বংসের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে, সাদা পাথর সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র রক্ষায় মহাপরিকল্পনা নেওয়া হবে। 600 কোটি টাকার ক্ষতি হয়েছে বিভিন্নভাবে, রেস্টুরেন্টগুলোর ক্ষতি হয়েছে। সরকার বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ অতি সত্বর এই ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটকের মনোবল মজবুত করা বা শক্তি যোগানোর ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। 5 দফা আমাদের একটা কর্মপরিকল্পনা ঘোষণা করেছি। আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি সফলভাবে, এবং একই সাথে আমরা স্থায়ী একটা পরিকল্পনাও নেব যে এটা স্থায়ীভাবে কীভাবে নিরসন করা যায়, সেই বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে অচিরেই এটা স্থায়ীভাবে সমাধান হবে। স্থানীয়রা বলছেন, সিলেটের ব্যবসা বাণিজ্যের মূল স্তম্ভ পর্যটন শিল্প, তাই এটি রক্ষায় কেবল আশ্বাসই নয়, বরং প্রয়োজন কার্যকর পদক্ষেপ। সন্দীপন শুভ,
এখন সিলেট। চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল সন্ধ্যা 6:30টার দিকে আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রেলের সূত্রে জানা গেছে ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে আসছিল। ট্রেনটি আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে 5টি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সাথে গোমস্তাপুরের রহনপুর স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে নাচল ও রহনপুরে দুটি ট্রেন আটকে আছে। আর স্টেশন মাস্টার জানান বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে প্রাথমিকভাবে লাইনচ্যুতের কারণ জানা যায়নি। সাতক্ষীরা যেখানে একসময় 27টি নদ নদী ছিল, যোগাযোগ, বাণিজ্য আর যাত্রী চলাচলের মূল ভরসা, কিন্তু সময়ের সাথে পলি জমে নদীগুলো ভরাট হয়ে কমেছে নাব্য। একে একে বন্ধ হয়ে গেছে অধিকাংশ নৌ রুটও। অপরিকল্পিত সেতু, খননের অভাব আর যাত্রী সংকট বাড়িয়েছে সমস্যা। ফলে অচল সাতক্ষীরার নদী পথ। তবে এখনও গাবুরা খুলনা রুটে চালু আছে একটি মাত্র লঞ্চ, যেটি পণ্য পরিবহনে যেমন সাশ্রয়ী তেমনি যাত্রীদের জন্য আরামদায়ক। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। আগে সাতক্ষীরায় যাতায়াত আর পণ্য পরিবহনের ভরসা ছিল নদীপথ। পলি জমে মরিচচাপ, বেতনা, কপোতাক্ষ সহ উজানের বেশিরভাগ নদীতে কমে গেছে নাব্য। একই সাথে দখল হয়েছে নদীর দুই পাড়। নৌ চলাচল বন্ধ হওয়ায় ভেঙে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল। এই খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় নৌযান। তবে বর্তমানে খালটি পলি জমে ভরাট হওয়া এবং অপরিকল্পিত ব্রিজ নির্মাণ হওয়ার কারণে এখান দিয়ে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না। একই অবস্থা জেলার বেতনা নদী, কপোতাক্ষ নদী সহ অন্যান্য নৌ রুটগুলোতেও। তবে ব্যতিক্রম গাবুরা খুলনা রুট। চলাচল করা একটি লঞ্চ এখনও ধরে রেখেছে নদীভিত্তিক যোগাযোগের শেষ আলো। এতে পণ্য পরিবহনে খরচ কম, যাত্রীরাও চলতে পারেন স্বাচ্ছন্দ্যে। গাবুরা থেকে খুলনা যাতে 600 থেকে 700 টাকা খরচ হয়। লঞ্চে গেলে নিরাপদ, আমাদের ঘুমাইয়ে খুলনা দিয়ে চলে যেতে পারি। তো লঞ্চে গেলে আমরা একটু শুয়ে বসে যেতে পারি, কষ্ট কম হয়। সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি, শ্যামনগর সহ খুলনার কয়রা ও দাকোপ উপজেলার অধিকাংশ মানুষই লঞ্চে চলাচল করেন। কপোতাক্ষ নদের ভাটির অংশ হয়ে শিবসা ও পশুর নদী হয়ে এটি খুলনা পর্যন্ত চলাচল করে। তবে নিয়মিত ড্রেজিংয়ের অভাবে নদীর অনেক এলাকায় চর পড়তে শুরু করেছে। আমাদের এখন এ রোডে লঞ্চ চলে একটা, তাতে আমাদের কোনো সময় তেলের টাকা উঠে, কোনো সময় উঠে না। আর চরের কারণে অতিরিক্ত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সড়ক পথে পণ্য পরিবহনে খরচ নদী পথের চেয়ে 3 গুণ বেশি। তবে নৌ রুট বন্ধ হয়ে যাওয়ায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। চর পড়ার কারণে, নদীর গভীরতা, নদীর লভ্যতা হারানোর কারণে বড় আকারের কোনো যানবাহন, নদী চালিত যে যানবাহনগুলো আসতে পারে না। পরিবেশবিদ আর নদী বিশেষজ্ঞদের মতে সাতক্ষীরার 27টি নদীর মধ্যে 13টি ইতোমধ্যে পলি পড়ে ভরাট হয়ে গেছে। এর সাথে যুক্ত থাকা 429টি খালও পড়েছে অস্তিত্ব সংকটে। ফলে নাব্য হারিয়ে একদিকে যেমন বন্ধ নৌ চলাচল, তেমনি বাড়ছে জলাবদ্ধতা। সাতক্ষীরা টু বড়দল আমরা দেখেছি যে এখানে নৌপথেই বাণিজ্যের সমস্ত পণ্য পরিবহন হতো, মানুষ যাতায়াত করতো, সব কিছুই। সেটি আজকে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তার কারণটি হচ্ছে আমাদের উজানে প্রায় 54টি নদী বাংলাদেশের, তার পানি প্রত্যাহার করা। অধিদপ্তরের অফিসগুলো রয়েছে, মন্ত্রণালয়ের যে অফিসগুলো রয়েছে, এইগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কেউ রাস্তা দিচ্ছে, আরেকজন রাস্তা কেটেছে। ফলে এই এলাকার নদীটা ভেঙে গেছে, একদম নদী ব্যবস্থা। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন নদীর নাব্য ফিরিয়ে আনতে কিছু নির্দিষ্ট রুটে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সাতক্ষীরার কয়েকটি নৌ রুট চালু করার পরিকল্পনাও রয়েছে। এই নৌপথের বিভিন্ন জায়গায় কিছু নাব্যতা সংকট আছে। সেই নাব্যতা সংকট নিরসনের জন্য আমরা প্রধান প্রকৌশলী ড্রেজিং বরাবর আমরা চাহিদাপত্র প্রেরণ করেছি এবং খুব দ্রুতই এই সমস্ত নাব্যতা সংকট যেখানে আছে সেগুলো ড্রেজিংয়ের মাধ্যমে সমাধান করা হবে বলে আশা করা যায়। জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা। তবে এখনও পরিকল্পিত নদী খনন ও কার্যকর নৌপথ ব্যবস্থাপনায় বদলে যেতে পারে চিত্র।
আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার একটি সংযোগ সেতুর কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার। ফলে গুরুত্বপূর্ণ সেতুটির কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে দুই উপজেলার 20টিরও বেশি গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যে বাড়ানো হয়েছে সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ, তবে নির্মাণ কাজের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্ধিত মেয়াদের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা এলজেইডির। আইজুর সঞ্জয়ের প্রতিবেদনে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের উরওয়াইল ও নাসিরনগরের চাতুলপাড় ইউনিয়নকে ভাগ করেছে কান্তার খাল। সেতু না থাকায় বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই খাল পার হয় দুই ইউনিয়নের বাসিন্দারা। 2 বছর আগে 9 ব্রিজ প্রকল্পের আওতায় কান্তার খালে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে এলজিইডি। নির্মাণ ব্যয় ধরা হয় 6,82,00,000 টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, ঢিমেতালে অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার। সেতু নির্মাণ বন্ধ থাকায় ক্ষোভ স্থানীয়দের। ব্রিজের কাজ করবো করে কিছুদিন আয়ে আর কিছুদিন আয়ে না। ব্রিজ হইতেছে না ভাই, অনেক দূর এই কষ্টের বাদেই আমরা আছি। এখনো পর্যন্ত ব্রিজ বন্ধ আছে কাজ। ব্রিজ হয় নাই, খুব কষ্টতে আছি আমরা। পারাপার আসা যাওয়ার রাস্তাটা খুবই কঠিন। সবচেয়ে অসুবিধা যে এখানে যদি মানে কোনো ডেলিভারি রোগী আসে রাত্রে 3টার দিকে, তখন কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা নেই। প্রতিদিন সরাইলের ওরওয়াইল, পাকশিমুল এবং নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের 20টিরও বেশি গ্রামের বাসিন্দারা নৌকায় পার হয় কান্তার খাল। দিনে নৌকা চললেও সন্ধ্যা নামতেই খাল পারাপারে বাধে বিপত্তি। তবে কাজ বন্ধের অভিযোগ ঠিক নয় দাবি করে বর্ধিত মেয়াদের মধ্যেই সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বৃষ্টির এখন অ্যাপ্রোচবিহীন অংশ, যেটি স্ট্রাকচার অংশ, সেটার প্রায় শেষের দিকে কাজ। কয়েকদিন পরেই তারা ডেক স্ল্যাবের কাজ শুরু করবে। আমরা আশা করি এই সিজনটাকে যদি আমরা ধরতে পারি, এই সিজনের ভিতরে ইনশাল্লাহ কাজটা করে ফেলবো। আর 9টা ব্রিজ আগে বলেছি সেটা হলো 1.5 বছরের মতো প্রকল্পের মেয়াদ আছে, এরই আগে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। সেতু নির্মাণ কাজ দ্রুতই শেষ করে ভোগান্তি দূর হবে স্থানীয়দের, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এখন ব্রাহ্মণবাড়িয়া। সরবরাহ কমায় উপকূলীয় অঞ্চলের হাট বাজারে সামুদ্রিক এবং নদ নদীর মাছের দাম প্রকারভেদে বেড়েছে 20 থেকে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন আর দাম নিয়ে ক্রেতারা কি সন্তুষ্ট কিনা? রসন এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা, এমন এই অবস্থায় কিন্তু সমুদ্র এবং নদ নদীতে মাছের উপস্থিতি কম থাকায় জেলেদের জালে ধরা কম দিচ্ছে। সে কারণে কিন্তু বাজারে মাছের সরবরাহ কম রয়েছে। আর মাছের সরবরাহ কম থাকায় আজ এই পাইকারি নাসনাপাড়া পাইকারি মাছ বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 300 টাকা। এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা মাত্র। এবং এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা। এখানে বেড়েছে 200 টাকা। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া যে সামুদ্রিক ঢেলা মাছ, সেগুলো ঢেলা মাছ বিক্রি হচ্ছে 150 টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। এছাড়া যে পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি, এখানে প্রতি কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। এবং দেশি যে রুই মাছ তা বেচা বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে 10 টাকা। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা। এখানে বেড়েছে 20 টাকা। এছাড়া সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে 150 টাকা। এখানে বেড়েছে 10 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা। এখানে বেড়েছে 20 টাকা। চাষ কই বিক্রি হচ্ছে 230 থেকে 230 টাকা। এখানে বেড়েছে 20 থেকে 30 টাকা। এবং চিংড়ি মাছ প্রকারভেদে দাম বেড়েছে এখানে 50 টাকা। সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 থেকে 600 টাকা। এখানকার যে ক্রেতা রয়েছে, পাইকারি ক্রেতা রয়েছে, তারা বলছেন যে এখান থেকে যে তারা মাছ ক্রয় করছেন,
এই মাছ ক্রয় করেই কিন্তু তারা বিভিন্ন উপকূলীয় অঞ্চলের হাট বাজারে বেচে বিক্রি করবেন, সেখানে তারা আরো 50 থেকে 100 টাকা বেশি দরে বেচে বিক্রি করবেন, এমনটি তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। কিশোরগঞ্জ শহরের ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লার ভাগাড়। তীব্র গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জমির ফসল। প্রায় 10 কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প 2 বছর আগে শেষ হলেও লোকবল সংকটে এখনও চালু হয়নি, ফলে ভোগান্তিতে স্থানীয়রা। তবে ময়লা ডাম্পিং করে দ্রুত সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মশিউর কায়েসের প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জ জেলা সদরের খিলপাড়া বুরুঙ্গা চরের বাসিন্দা রতন মিয়া কিছুদিন আগে তাঁর এক আত্মীয়ের বিয়ের কথা চূড়ান্ত করতে বাড়িতে আসেন পাত্রপক্ষ। তবে বাড়ির পাশে ময়লার ভাগাড় ও দুর্গন্ধ সহ্য করতে না পেরে কেটে পড়েন পাত্রপক্ষ। রতন মিয়ার অভিযোগ, ময়লাযুক্ত এই পরিবেশে কেউ আত্মীয়তা করতে চান না। দ্রুত এই দূষিত পরিবেশ থেকে মুক্তি চান তারা। 2021 সালের মে মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বর্জ্য ব্যবস্থাপনায় 4 একর জমিতে প্রায় 10 কোটি টাকা খরচে বানানো হয় স্যানিটারি ল্যান্ডফিল্ড, যেখানে বসানো হয়েছে অত্যাধুনিক পাম্প ও ফিল্টার মেশিন, যা দিয়ে বর্জ্য থেকে ময়লা পানি বিশুদ্ধভাবে আলাদা করা যাবে। প্রক্রিয়াজাত শেষে এই বর্জ্য রূপান্তর হবে জৈব সারে। 2022 সালের শেষের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে বুঝিয়ে দিলেও এখনও চালু হয়নি প্রকল্পটি। পৌরসভা বলছে অর্থ সংকট ও লোকবল না থাকায় এটি মুখ থুবড়ে পড়েছে। পরিকল্পনা আছে, আমরা যেহেতু 27 কোটি টাকার আমরা একটা প্রস্তাবনা পাঠাইছি পিডি অফিসে, যদি স্যাররা অনুমোদন দেন তাহলে আমরা রিসাইক্লিং, সেগ্রিগেশনে যা যা করতে হয় ইত্যাদি আমরা কাজ করবো ইনশাল্লাহ। ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন প্রায় 20 থেকে 25 ট্রাক বর্জ্য ফেলা হয়। ময়লার স্তূপ ছড়িয়ে পড়েছে প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে। অল্প বৃষ্টিতেই এই আবর্জনা ভেসে যায় সড়ক ও ফসলি জমিতে। এতে দুর্ঘটনা বাড়ছে, উর্বরতা কমছে জমির। আপনি মাহফিল লাগিয়ে তো আমরা বাতি গাইতারি না, কথাটা বুঝুন, এক করে ফুটতারি না, ঘুমাইতারি না, দুর্গন্ধ, অনেক অসুবিধাতে আমরা আছি ময়লার কারণে। পৌরসভার থেকে ময়লা আইনা ফালতে আছে, এরা কইছি ময়লা আনতে কিন্তু ওটা নাই না। এই গন্ধের কারণে আপনার নাক ধরে রাখতে হয়, মুখ বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট অনেক সমস্যা হয়। এদিকে পৌর প্রশাসক জানালেন বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পার্মানেন্ট সলিউশন করার জন্য আমরা ওখানে যাতে কেউ বর্জ্য রাস্তার উপর না ফেলে সেক্ষেত্রে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। পৌরসভার কেউ যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এখানে সচেতনতামূলক প্রোগ্রাম সহ আমাদের তদারকি বৃদ্ধি করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কর্তৃপক্ষের আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, স্থানীয়রা চান ময়লা ডাম্পিং করে দ্রুত সমস্যার সমাধান। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। দীর্ঘদিনেও সংস্কার হয়নি ঝালকাঠি শহরের শতবর্ষের বড় বাজারের অবকাঠামো। বর্ষায় নিষ্কাশন ব্যবস্থা না হওয়ায় ড্রেন বন্ধ হয়ে বাজারের ভেতর জমে থাকে নোংরা পানি। বাজারের পুরনো ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারও। তৈরি হয়েছে দুর্ঘটনার সংখ্যা। এমন ঝুঁকি আর ভোগান্তির মধ্যেই চলছে প্রতিদিনের বেচাকেনাও। আলামিন তালুকদারের প্রতিবেদন। শত বছরের ইতিহাসের সাক্ষী ঝালকাঠি শহরের বড় বাজার। সময়ের ব্যবধানে এখন জরাজীর্ণ কিচেন মার্কেট, কাঁচা বাজার ও চালের বাজারের টিনের চাল। বৃষ্টির পানি পড়ে ভিজে যায় মালামাল। এছাড়া পানবাজারের পুরনো ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বছরের পর বছর সংস্কারের দাবি জানালেও কাজ হয়নি। বর্ষায় পলিথিন দিয়ে কোনো মতে চালা ঢেকে চলে বেচাকেনা। ড্রেনেজ ব্যবস্থাও বেহাল। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় বর্ষার পানিতে জমে যায় কাদা। দুর্গন্ধ ছড়ায় বাজার জুড়ে। কাদা জল মারিয়ে প্রতিদিন বেচাকেনা করতে হয় ক্রেতা বিক্রেতাদের। এছাড়া বাজারে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও। প্রতি বছর এই বাজার ইজারা দিয়ে পৌর কর্তৃপক্ষ প্রায় কোটি টাকার রাজস্ব আয় করলেও বাজারের পরিকাঠামো উন্নয়নে নেয়নি উদ্যোগ। প্লাস্টার খসে পড়ে, যে কোনো সময় মানুষ দুর্ঘটনা ঘটতে পারে,
তারপর বৃষ্টি হইলে রাস্তায় পানি জমে যায়, মানুষ হাঁটাচলা করতে পারে না। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে এটা বাজারের পরিকাঠামো খুবই খারাপ, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। ঘরদুয়ার সবকিছু ভাঙ্গা, পৌরসভা দেখে না এবং এটার দিক খেয়ালও রাখে না। এক বালতি পানি নিয়ে যেটু পানি দেবে বা কাঁচা বাজারে দেবে, এক বালতি পানি মাছে নেবে, এভাবে বাজারের মধ্যে কোনো পানির কোনো নাই। লক্ষ লক্ষ টাকা হিজারা নিয়ে যায় বছর, তারপরে আর পুনে তাগদারে কয়েকবার জানানো হয়েছে, তারা কোনো গুরুত্বই দিতে আসে না। বৃষ্টি পড়লেই আমরা পানিতে তলায় যাই, পারাতে পারতেছি না এবং ড্রেনের অবস্থা খুব খারাপ। অনেক দুর্ভোগের ভিতরে দোকানদাররা ব্যবসায়ীরা আছে। হ্যাঁ, পৌরসভা আজকের যে বাজার ইজারা হয়, বাজার থেকে যে অবস্থানে টাকা পয়সা তারা বাজার থেকে করে, তাতে বাজারের অবকাঠামো তারা সুন্দর সাজাইতে পারে, কিন্তু আমরা অনেকবার বলা হওয়ার পরেও তারা এটার ভিতরে তেমন গুরুত্ব নিতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রথম শ্রেণীর পৌরসভার সাথে সামঞ্জস্য রেখে বাজারটির আধুনিকায়নে বিভিন্ন দপ্তরে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। বড় বাজার কেন্দ্রিক আমাদের প্রকল্পে সাবমিট করা আছে, আমরা আশা করি অতি শীঘ্র এগুলো অনুমোদন হবে এবং আমরা এই বড় বাজারকে একটা আধুনিক ও প্রথম শ্রেণী বাজারে রূপান্তরিত করতে পারবো বলে আশা করি। অবকাঠামোগত দুর্বলতা ও কর্তৃপক্ষের উদাসীনতায় ভুগছে জেলা শহরের একমাত্র বাজারটি। কার্যকর উদ্যোগেই ফিরে আসতে পারে আগের জৌলুস। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সম্প্রতি পাহাড়ি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্টের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ। আবহাওয়াবিদদের মতে, প্রাকৃতিক দুর্যোগ মেঘ ভাঙা বৃষ্টি সাধারণত 1 ঘন্টার মধ্যে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। খুব অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস। এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় ক্লাউড বার্স্টের প্রকোপ বাড়িয়ে তুলেছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি ঘটে। 1 ঘন্টার ব্যবধানে প্রচণ্ড গতিতে প্রবল বৃষ্টিপাতের ঘটনাই মূলত মেঘভাঙা বৃষ্টি। এর পেছনে বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। আর্দ্র বাতাস পাহাড়ি অঞ্চলে উপরে উঠে ঠান্ডা হয়ে জমাট মেঘ তৈরি করে। পরে এই মেঘ ভারী হয়ে ফেটে গেলে অল্প সময়ে প্রবল বৃষ্টিপাত হয়। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময়ে 30 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ঘটনাকে ক্লাউড বার্স্ট বলে, যা সাধারণ বৃষ্টি থেকে অনেক বেশি ঘনীভূত ও দ্রুত হয়। এটি মূলত আকস্মিক বৃষ্টিপাত। Basically a thunderstorm. So let's go back to what a thunderstorm is. So what happens is that when you have lots of air going up very quickly, so then the water in the air will then condense and become big drops and then ice, and then so it's called a thunderstorm. যখন মেঘে প্রচুর পরিমাণে আর্দ্রতা জমে, তখন এটি অল্প সময়েই ভারী বৃষ্টির সৃষ্টি করে, যা চলে প্রায় 10 থেকে 20 মিনিট। পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাতাস উপরের দিকে ওঠার প্রক্রিয়াকে বলে অরোগ্রাফিক ফোর্সিং। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূপৃষ্ঠের উত্তাপে বাতাসের ঊর্ধ্বমুখী গতি আরও তীব্র হয়। এতে দ্রুতবেগে ভারী হয় মেঘ। On a global scale, the reason why we expect to have more heavy rain is because global warming tends to allow more water vapor to be present in the atmosphere, and so therefore when you squeeze the water vapor out, you can get heavier rain. So this is on a global scale because of global warming. এর প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যয়ের মুখে পড়ে গোটা অঞ্চল। এর রেশ টের পাওয়ার আগেই শুরু হয়ে যায় ধ্বংসলীলা। হরকাবানের সঙ্গে আশঙ্কা বাড়ে ভূমিধসের। সম্প্রতি মেঘভাঙা বৃষ্টির ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে। কয়েকদিনের ব্যবধানে হিমালয়ের কোলে অবস্থিত ভারতের উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের পর পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে এই বিপর্যয়। এছাড়া মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়াও খুব চ্যালেঞ্জিং বিষয়। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিত নগরায়ন, দুর্বল উন্নয়ন পরিকল্পনা ও ব্যাপক বন উজাড় মূলত ভারতের হিমালয় অঞ্চলকে পরিবেশগতভাবে বিপজ্জনক করে তুলেছে। এতে প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের ঘটনা বাড়ছে বলে জানান এই পরিবেশ বিজ্ঞানী। In this area,
if you want to do any kind of major infrastructural development project, you have to be extremely sensitive to the geology. মেঘভাঙা বৃষ্টিতে হুমকিতে পড়েছে পাহাড়ের জনজীবন। বিশ্বব্যাপী 110 কোটির বেশি মানুষ পাহাড়ি অঞ্চলে বাস করে, যারা প্রাকৃতিক বিপর্যয়ের তাৎক্ষণিক প্রভাবের মুখে আছে। পাহাড় ও গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ করাই বেড়েছে ভূমিধসের ঘটনা। जंगलों का कटना, जंगल हमारे जंगल रहे नहीं। जो हमारे पहले जब बारिशें होती थी तो गधेरे बहते थे, अब वो सारे गधेरे जाम हो चुके, सारा पानी इकट्ठा हो जाता है। पहले ये होता था कि ऐसी जगह में लोग मकान बनाते थे कि जहाँ पे सुरक्षित स्थान हो, लेकिन अब क्या कर रहे हैं लोग कि जहाँ पे गधेरे भी आते हैं ना, वहीं पे लोगों ने मकान बनाना शुरू कर दिया। ভারতের হিমালয়ে 10,000-এর মতো হিমাবহ রয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে এগুলো দ্রুত হ্রাস পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধিতে তুষারপাত নির্ভর অঞ্চলগুলোতে তীব্র খরার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ভূমিধস, আকস্মিক বন্যা এবং ক্লাউড বার্স্টের তীব্রতাও বাড়ছে। ইউনেস্কোর প্রতিবেদন বলছে 2050 সালের মধ্যে অর্ধশত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের 3 ভাগের 1 অংশ হিমাবহের কারণে অদৃশ্য হয়ে যাবে। তানভীর জনি, এখন বিশ্ব। কোনো কিছু বুঝে ওঠার আগেই মেঘ ভাঙা তীব্র বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যায় পাকিস্তানের উত্তরাঞ্চলের গ্রামের পর গ্রাম। অনেক জায়গা থেকে পানি নেমে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তবে কয়েক ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রামগুলোতে স্বাভাবিক জীবনেই ফিরতে শুরু করেছেন মানুষ। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। 2 দিন আগেও এটি ছিল কর্মব্যস্ত একটি গ্রাম, এখন শুধুই ধ্বংসযোগ্য। শুক্রবারের আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলে মুহূর্তেই ভেসে যায় শত শত মানুষ। পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, গাছপালা। কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। सुबह बहुत तेज बारिश था, जैसा क़यामत आने वाले, इतनी तेज। और आगे गाँव में भी सुनाई, उसमें पानी है बहुत ज़्यादा, लोग भी बहुत गर्द में जो है, लोग तकरीबन 300-400 पहुँच हुए। और हमारा जो इलाका ये पूरा साइड है, ये ज़मीन है। इधर एक ब्रिज बना हुआ है, एक ब्रिज, एक तो जापान ने बनाया हुआ है, एक दूसरा बना हुआ है। पूरा ये दरख्त आया, ये ब्रिज में फंस गया। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা। এই জেলার বেসনাইকেলি এলাকায় নিখোঁজদের খোঁজে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল। নদীর তীর, পড়ে থাকা গাছের ভেতরে খুঁজে ফিরছেন নিখোঁজদের। প্রকৃতির ধ্বংসলীলার কাছে গ্রামের মানুষগুলো যেন নিরুপায়। ये कुदरती आफत आया और हमारी सारे गांव को बस मार कर दिया, लोगों को भी लेके गया, कोई बच गया कोई लेके गया। बहुत ऊपर से लोग भी आया था और नीचे से लोग भी है, और जहाँ तक गया हुआ है अभी लाश हम लोग उठा के कोई का पता चल गया, किसी का पता नहीं चला अभी तक। বন্যার দুঃসহ স্মৃতি নিয়েই আবারও স্বাভাবিক জীবনে ফিরতে হবে, তাই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত শুরু করেছেন বুনের জেলার বিভিন্ন গ্রামের মানুষ। চলছে সড়ক মেরামতের কাজ। रास्ते बहाल करने चाहिए, बिजली बहाल करनी चाहिए, सिग्नल नहीं है। ऐसा है, ये अभी भी खतरनाक है। गांव के ऊपर ये पानी एक साइड पे करनी चाहिए एक्सवेटर और मशीनरी के ज़रिए से, ताकि ये एक साइड पे बह जाएं, ताकि दूसरी साइड पे लोग अपना काम वगैरह अपनी बहाली जारी रख सकें। শুক্রবার মেঘ ভাঙা ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান ও জম্মু কাশ্মীরের 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়। এখনও নিখোঁজ অনেকে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এবার ওয়াশিংটন ডিসিতে আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লায়েন, ন্যাটো সেক্রেটারি মার্ক রুট সহ ইউরোপীয় নেতারা। যেখানে আলোচনা হবে রাশিয়া ইউক্রেনের মধ্যে অঞ্চল বিনিময় ও ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে। ট্রাম্প জেলেনস্কির এই বৈঠক সফল হলে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই 2 নেতার ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা ইউক্রেনের জন্য ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী নিরাপত্তার দাবি করতে পারে বলে জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এরই মধ্যে ইউক্রেনের জন্য জোরালো নিরাপত্তা দিতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট।
এবার জানাবো খেলার খবর। ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে এর মধ্যে অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। আসর শুরুর মাত্র 5 দিন আগেই ভুটান মাঠ এবং কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দামাল কুন্ডারা। লক্ষ্য এবার শিরোপা জয়। অনূর্ধ্ব 17 দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে চলছে দারুণ ব্যস্ততা। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল সবুজের মেয়েরা। এবার নতুন চ্যালেঞ্জ সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ। গত শুক্রবার ভুটানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী 17 ফুটবল দল। শনিবার ও রবিবার থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় তারা। অপরিচিত আবহাওয়া ও মাঠের সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিচ্ছে কিশোরীরা। ভুটানে অনেক, আপনারা জানেন, অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয়, বেদের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আসছে সময় আছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স। কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে। টুর্নামেন্ট শুরুর 5 দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া। 20 তারিখ প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। জয়ী প্রত্যাশা কোচের। আমাদের মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো করতেছে, প্র্যাকটিসে ভালো করছে। আমাদের আগামী 20 তারিখ ভুটান দলের সাথে খেলা। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে জয় নিয়ে মাঠ থেকে আসতে পারি। আগামী 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান এই 4 দল খেলবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। শেষবার সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে ঢাকায়। সেবার শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা জেতে অতিথি দল হিসেবে অংশগ্রহণ করা রাশিয়া। সেবার রানার্স আপ হয়েছিল টিম বাংলাদেশ। এবারের আসরে সরাসরি শিরোপায় চোখ দামাল কন্যাদের। ফারহান ইহসান, এখন। ফুটবলের আরও খবর। নেপাল সফরকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় ফুটবল দল এরই মাঝে শুরু করেছে ক্যাম্প। তবে ক্যাম্পে যোগ দেয়নি ডাক পাওয়া বসুন্ধরা কিংসের 10 ফুটবলার, যে কারণে রোববার জরুরি মিটিং ডাকে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। কিংস কর্তৃপক্ষের কাছে ফুটবলার পেতে নতুন করে চিঠি পাঠাবে বলে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরও জানাচ্ছেন রেজাউল করিম। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচকে সামনে রেখে এরই মাঝে ক্যাম্প শুরু করেছে লাল সবুজরা। কম বেশি সব দলের ফুটবলার যোগ দিলেও বসুন্ধরা কিংসের কোনো ফুটবলার যোগ দেয়নি জাতীয় দলের ক্যাম্পে, যে কারণে রোববার জরুরি মিটিং ডাকে বাফুফের জাতীয় কমিটি। মিটিংয়ে ন্যাশনাল কমিটির অনেকে উপস্থিত থাকলেও ছিলেন না ইমরুল হাসান। আপাতত দ্বিতীয় দফায় কিংস কর্তৃপক্ষকে ফুটবলার ছাড়ার জন্য অনুরোধ করে চিঠি দেবে বাফুফে। আমরা সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেছি যে আমরা বসুন্ধরা কিংসকে আজকে একটা চিঠি দিব এবং তাদেরকে আমরা অনুরোধ করব বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা জানি আমাদের এই ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে। আমাদের এই চিঠিতে সাড়া দিয়ে তারা আমাদের খেলোয়াড়দেরকে ছেড়ে প্র্যাকটিসে জয়েন করাবে। এর আগে ফুটবলার চেয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষকে চিঠি দেয় বাফুফে, তবে ইনজুরির শঙ্কা থাকায় এই মুহূর্তে ফুটবলার পাঠায়নি তারা। বসুন্ধরা কিংসের সম্মানিত সাধারণ সম্পাদক ভৌমিক সাহেব আমাদের তার লিখিত সাধারণ সম্পাদক উনি আমাদেরকে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, এবং সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের কথা বিবেচনা করে তাদের খেলোয়াড়রা ব্যথা পায়, এই অনেক কিছু বলে তারা একটা চিঠি দিয়েছেন এবং তারা বলেছেন যে এখন এই পরিস্থিতিতে আমরা খেলোয়াড়দেরকে ছাড়তে পারবো না। দ্বিতীয় ধাপে যদি কিংস ফুটবলার না ছাড়ে কিংবা চিঠির উত্তর বাফুফে না পায়, তাহলে ন্যাশনাল কমিটিকে নতুন করে ভাবতে হবে বলে জানান বাফুফের মিডিয়া কমিটির প্রধান। এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সাড়া কোনো কিছু না পাই, উইদিন 3 or 4 days অ্যানাদার ইমার্জেন্সি মিটিং, আবার আমরা একটা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা বাকি সিদ্ধান্ত আমরা ওই মিটিং। সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের প্রিলিমিনারি রাউন্ডে মিশরের ক্লাব আল কারামাকে 1-0 গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে অভিষেক হয় সান্ডারল্যান্ড থেকে আসা কিউবা মিচেলের। রেজাউল করিম, এখন,
ঢাকা। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ এবং কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন 2 জন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, কখন এই দুর্ঘটনা হয় আর নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রোশন, সকাল 5টার কিছু আগে অর্থাৎ পৌনে 5টার দিকে দুর্ঘটনাটি হয়। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে চট্টগ্রাম শহরের প্রবেশ মুখে সিটিগেট এলাকা। সেই এলাকায় মূলত কাভার্ড ভ্যান, দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে এসে একটি পিকআপ ধাক্কা দেয় পেছন থেকে এবং পিকআপে থাকা সামনে থাকা চালক হেল্পার সহ একজন নিহত হয় এবং সেই পিকআপটি মূলত সীতাকুণ্ডের যে ফৌজদারহাট এলাকা, সেই ফৌজদারহাট এলাকা থেকে ফৌজদারহাট এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে তারা মূলত শহরের দিকে পিকআপটি আসছিল। যেহেতু এখানে কাছাকাছি দূরত্বে খুব একটা যানবাহন, লোকাল খুব একটা যানবাহন চলাচল করে না, এখানকার মানুষ মূলত এই ধরনের সকালবেলা এই ধরনের পিকআপ বা ছোট ছোট কিছু যানবাহনে করে তারা শহরে আসে। এরা, আমরা যতটুকু পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি, এরা সবাই মাছ ব্যবসায়ী এবং যারা নিহত হয়েছেন এরা বেশিরভাগই মাছ ব্যবসায়ী। তারা সকালবেলা চট্টগ্রামের ফিশারি ঘাট যাচ্ছিলেন মূলত মাছ কেনার জন্য এবং মাছ কিনে তারা আবার হয়তো সীতাকুণ্ড এলাকায় ফিরে এসে তারা ব্যবসা করতেন। নিহতদের পরিচয়ের মধ্যে আমরা 3 জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। একজনের নাম রনি দাস, একজনের নাম আকাশ দাস, একজনের নাম অজিত দাস বলে আমরা জানতে পেরেছি এবং এর বাইরে আরও 2 জন অর্থাৎ মোট 5 জন নিহত হয়েছেন। তাদের মরদেহ মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং যেই পিকআপটিতে দুর্ঘটনার মুখোমুখি হয়েছে সেই পিকআপটিতে মূলত 10 জন ছিলেন চালক হেল্পার সহ এবং বাকিদের আহত এবং সবাই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে মরদেহে সুরতহাল চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ এখান থেকে মরদেহগুলো নিয়ে গেছে এবং এটি যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দুর্ঘটনার পরপরই এখান থেকে কাভার্ড ভ্যান এবং সেই পিকআপটিকে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ভয়াবহ ধরনের দুর্ঘটনা এবং সামনের দিকের যেই অংশটি পিকআপের, সেই অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে 3 জন স্পটে মারা গিয়েছেন তারা মূলত সামনে ছিলেন। বাকি 2 জন আহত এবং চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সিটিগেট এলাকায় কাভার্ড এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদের খসড়ায় কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলছে বিএনপি, বাস্তবায়নে আইনি ভিত্তি চায় জামায়াত এনসিপি। সিলেটের পাথর লুটে পর্যটক কমেছে 70%। সুস্পষ্ট নীতিমালা সহ কার্যকর পদক্ষেপ চান পর্যটন ব্যবসায়ীরা। সাতক্ষীরার অপরিকল্পিত সেতু খননের অভাব আর নৌপথে যাত্রী সংকট, বন্ধ হচ্ছে একের পর এক নৌ রুট। এবং ওয়াশিংটনে আজ ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠক, সাথে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ইউরোপীয় নেতৃবৃন্দ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.